আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের কেমিস্ট্রিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য আমাদের চ্যানেল থেকে যেই ফ্রি ওয়ান শট সেশনটা চালু করেছি, ওইটার একটা ধারাবাহিক ক্লাস আজকে ফিজিক্স সেকেন্ড পেপার। এই ক্লাসটায় আমরা চেষ্টা করব যে ওয়ান শট আকারে এই ফিজিক্স সেকেন্ড পেপারে যতগুলো অধ্যায় আছে শর্ট সিলেবাসে সবগুলো অধ্যায়ের এমসিকিউ কভার করার। এই সিরিজটা যেহেতু একদম ফ্রি, সেহেতু নিজেও উপকৃত হবেন এবং নিজের বন্ধুদের মেনশন করে শেয়ার করে তাদেরও উপকৃত করবেন। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া ইসলাম। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের কাজের উৎসাহ বাড়াতে সাহায্য করবেন। সুতরাং আজকে বিসমিল্লাহ বলে আমাদের ক্লাসটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তাপগতিবিদ্যায় অধ্যায়ের প্রথম এমসিকিউটাই হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণে কোনটি সঠিক। এখানে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু বাহ্যিক কাজ, ডেল ইউ ইজ ইকুয়াল টু অন্তস্থ শক্তির পরিবর্তন, ডেল কিউ ইজ ইকুয়াল টু প্রযুক্ত তাপ। এইখানে উত্তরটা হবে ডেল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। আমরা জানি যে প্রযুক্ত তাপ ধ্রুব হয় আর অন্তস্থ শক্তির পরিবর্তনও ধ্রুব হয়। তো একটা আরেকটার বিপরীত রুদ্ধতাপীয় শর্ত অনুযায়ী, সুতরাং ডেল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। তার পরের প্রশ্নটা হচ্ছে এন্ট্রপি সম্পর্কিত। বলছে যে কোন অবস্থায় এন্ট্রপি কম থাকে। এইটা অ্যান্সার করার জন্য আমাদের প্রথমে জানতে হচ্ছে এন্ট্রপি জিনিসটা কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে তাকে এন্ট্রপি বলে। ধরেন একটা প্রক্রিয়া শুরু হইল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওইটার শুরুতে যদি তাপ 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, শেষেও ওইটার তাপ 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এইটা হচ্ছে এন্ট্রপি, মানে বেসিক একটা ধারণা। এখন বলছে কোন অবস্থায় এন্ট্রপি কম থাকে। কঠিন অবস্থায় এন্ট্রপি কম থাকে। এটা হচ্ছে আপনাদের পরীক্ষার সময় 25টা এমসিকিউ থাকবে, তো এর মধ্যে 2-3টা এমসিকিউ দেখবেন কি যে একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেনগুলো আসবে, যেগুলো আপনারা একদম দেখার মাত্র এই 2-3 সেকেন্ডে অ্যান্সার করে দিতে হবে। ওইটার মধ্যে এইরকম কিছু মৌখিক টাইপ থাকতে পারে, আবার কিছু থাকতে পারে মাত্রা, একক, মাত্রার সমীকরণ, এমন টাইপের। মাত্রার এমসিকিউগুলো বেশিরভাগ আসে হচ্ছে ফার্স্ট পেপারে, কিন্তু সেকেন্ড পেপারেও আসতে পারে, তাদের ইচ্ছা। আমাদের পড়ার কাজ পড়া উচিত। তারপরে প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন ভৌত রাশিটি পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তিত হয় না। একটু আগেই পড়ছি যে এন্ট্রপি অপরিবর্তিত থাকে, যেই ধর্মটা তাপীয় ধর্মটা, ওইটাকে এন্ট্রপি বলে। সুতরাং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটি পরিবর্তন হয় না, এটা হচ্ছে এন্ট্রপি। পরের কোয়েশ্চেন হচ্ছে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি এর অনুপাত কত। এখানে সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন এই দুইটার অনুপাত প্রায় মুখস্থ টাইপের পড়া। হিলিয়াম, তারপর আর্গন মানে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই অনুপাতটা একদম সেম আসবে 1.67। এইটার এই যে একটা সূত্র আছে, গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। এই যে সিপি, এইটার জন্য আবার আরেকটা সূত্র 5/2, আর আবার সিভি এর জন্য আরেকটা সূত্র 3/2, আর এটা ক্যালকুলেশন করে 1.67। এটা মুখস্থ মান। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এক পারমাণবিক বা দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক এইসব মোলের ক্ষেত্রে গামা এর মানটা এমসিকিউতে দিয়ে দেয় বা কতে দিয়ে দেয়। তো এইটা মুখস্থ রাখবেন। এক পারমাণবিকের জন্য গামা এর মান 1.67, দ্বিপারমাণবিকের জন্য গামা এর মান 1.41, বহু পারমাণবিকের জন্য গামা এর মান 1.33। তারপরে বলছে রুদ্ধতাপে 1 atm চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমস্ত প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে। এখানে আপনার চাপ দেওয়া আছে 1 atm, এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিলে হয় 10⁵ এখন এটা যদি P1 V1 P2 V2 এই সূত্রতে দেই তাহলে পাওয়া যাবে 2.6 গুণ। তাহলে উত্তর হবে 2.6।
তারপরের প্রশ্নটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত মানে গামা কত, একটু আগেই পড়ছি। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.40, এক পারমাণবিক 1.67, বহু পারমাণবিক 1.33। তারপরে বলছে তাপের যান্ত্রিক সমতার একক কি? তাপের যান্ত্রিক সমতার একক জুল পার ক্যালোরি। এই যে পানির তৈথবিন্দুটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমি যখন এইচএসসি দিই, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি ঢাকা মহানগর মহিলা কলেজের স্টুডেন্ট। তো আমাদের মানে 4টা সেমিস্টার হইতে তো 2 ইয়ারে প্রায় আমি 2টা সেমিস্টারেই পাইছি পানির তৈথবিন্দুর সংজ্ঞা। এইটাও অনেক ইম্পর্টেন্ট। চ্যাপ্টারের শেষে দেখবেন কি অনেকগুলো আছে, এই অনেকগুলো টপিক আছে, ওইগুলোর সংজ্ঞা আছে। আবার এক নজর বলে একটা ইসহাক স্যারের বইয়ে এক নজর বলে একটা জিনিস আছে, ওইখানে অনেক কিছু হাইলাইট করা আছে। ওইগুলো পড়লেও দেখা যায় কি মাঝে মাঝে এমসিকিউতে কমন এসে পড়ে। তারপরের প্রশ্ন, একটি তারকে টেনে লম্বা করলে, এটা বহুপদী টাইপের প্রশ্ন, আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পায়, রোধ হ্রাস পায়? উত্তর হচ্ছে শুধু রোধ বৃদ্ধি পায়। একটা তারকে যখন আপনি টানবেন তার মানে ওইটার মধ্যে কি বারবার বাধা আসবে, তার মানে রোধ বৃদ্ধি পায়। রোধ মানে এক ধরনের বাধা, সুতরাং একটি তারকে টেনে লম্বা করলে শুধুমাত্র রোধ বৃদ্ধি পায়। তারপরে বলছে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ভর করে যার উপর? তারের দৈর্ঘ্য, তারের তাপমাত্রা, তারের উপাদান। এখানে উত্তর হবে 2টা, তারের তাপমাত্রা ও তারের উপাদান। এখন আপনাদের অনেকগুলো প্রশ্ন দেখা যায়, এই ধোঁকাটা বিশেষ করে অ্যাডমিশনে বেশি হয় যে স্যাররা দিয়ে দিল যে কোনো তারের কোনো একটা তার, ওইটার তারের দৈর্ঘ্য এখন আছে 10 মিটার, ওই তারের আমি আরও 10 মিটার বাড়ালাম ওই তারের দৈর্ঘ্যটা, তখন আমার আপেক্ষিক রোধ কত হবে? এখন প্রশ্নটা একদম ফাইনাল প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক রোধ পরিবর্তন হয়ে কত হবে। এখন আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপর, ওইটা যদি আপনি না জানেন তাহলে আপনি সারাদিন ক্যালকুলেশন করেও আপনি উত্তর আনতে পারবেন না, কারণ তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে আপেক্ষিক রোধ বৃদ্ধি হয় না। আপেক্ষিক রোধ এইটার উপর ডিপেন্ড করে না, আপেক্ষিক রোধ ডিপেন্ড করে তারের তাপমাত্রা আর তারের উপাদানের উপর। তারপরের প্রশ্ন হচ্ছে ওই অধ্যায় শেষ, এখন শুরু হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তারপরের কোশ্চেন হচ্ছে দুইটি সুসংগত উৎসের বিস্তারের অনুপাত 3:2, তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত কোনটি? এখন এই যে বিস্তার আর তীব্রতার অনুপাত প্রায় দ্বিগুণ, এইটা 1 হইলে ওইটা হবে 2, এটা 2 হইলে ওইটা হবে 4, সুতরাং এইখানে আছে 3:4, তার মানে উত্তর হবে 9:4। তারপরে বলছে একই তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? এইখানে একই তরঙ্গমুখ বলছে, আমাদের 2টা বিন্দু লাগবে। এখন একটার উপর আরেকটা মিলে যদি 2টা হয় তাহলে জীবন ওই দশা পার্থক্য বের করা সম্ভব না, সুতরাং এইখানে 0 হবে উত্তর, কারণ একই তরঙ্গমুখে 2টি বিন্দু সম্ভব না। তারপরে বলছে ইয়ংয়ের পরীক্ষায় 2টি চির থাকার কারণ, ইয়ংয়ের পরীক্ষায় 2টি চির থাকার কারণ হচ্ছে পথ পার্থক্য সৃষ্টির জন্য। এটা একদম জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি কত? দৃশ্যমান বর্ণালীর তরঙ্গের দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। আপনাদের বইয়ে একটা ছক আছে বেনিয়া সহকলা, ওইখানে দেওয়া আছে যে আপনার এত তরঙ্গ দৈর্ঘ্য থেকে এত তরঙ্গ হইলে বেগুনি হবে, আকাশি হবে, হলুদ হবে, লাল হবে, ওইটা পড়ে রাখার চেষ্টা করেন। আপনাদের গ বা ঘতে এমন ধরনের কোশ্চেন আসে যে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা বের হইল ওইটাতে কোন ধরনের আলোক বর্ণালী দেখা যাবে, তখন আপনাদের কাজে আসবে, বা এমসিকিউতেও এমন দিয়ে দিতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে তরঙ্গের 2 বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ8 হলে দশা পার্থক্য কত? এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাই, যদি ধরেন দশা পার্থক্য আপনার π/2 হয়, পথ পার্থক্য হবে λ/4, মানে λ/2 গুণ বড় হবে। যদি দশা পার্থক্য π/4 হয় তাহলে আপনার পথ পার্থক্য হবে λ/16। এরকম করে এইটার উত্তর হবে π/4। এই যে এখানেও বলে দেওয়া হয়েছে পথ পার্থক্য দশা পার্থক্যের π/2 λ/2 পাই গুণ।
তারপরে বলছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য কত? পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক মানে জোড়া গুণিতক। এটা আপনার একদম সূত্র থেকে, এটাও আপনার সূত্রতে কাজে লাগবে। যদি ঘতে অনেক টাইমে হয় কি ঘতে দুইটা কোয়েশ্চেন করে, মানে একটা কোয়েশ্চেন দিয়ে দুইটা কোয়েশ্চেন করা যায় এমন করে, তখন ছোট ছোট ক্ষেত্রে ছোট ছোট মান বের করার জন্য এইসব বেসিকগুলো জানা জরুরি। তারপরের প্রশ্নটা হচ্ছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত? এই যে একটু আগে পড়েছি π/2। তারপরে বলছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান কত? দুটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান λ/d/a। এটা একদম সূত্র। এই যে এই সূত্রটা দেওয়ার মানে কি, এই সূত্রটা যদি মুখস্থ করেন তাহলে কোয়েশ্চেনে যে মানগুলো দেওয়া থাকবে ক্যালকুলেশন করে আপনি মানটা বের করে ফেলতে পারবেন, এই জন্যই সূত্রটা দেওয়া। তারপরে বলছে দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত। দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত 2π/λ। এইটাও সূত্র থেকে। বেসিক্যালি আমরা সূত্রগুলোর ভিতরে একটু বেশি ফোকাস করা উচিত, কেননা সূত্রগুলো যদি পড়েন আপনার এমসিকিউ হয়ে যায়, তারপরে আপনার সিকিউ এর গঘ হয়ে যায়, বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর বেশিরভাগই ম্যাথমেটিক্যাল আসে। ফার্স্ট পেপার সহজ হইলে সেকেন্ড পেপার হার্ড হয়, ফার্স্ট পেপার হার্ড হইলে সেকেন্ড পেপার সহজ হয়। সব কিছু মাথায় রেখেই সূত্র, তারপরে আপনার জ্ঞানমূলক যেগুলো প্রশ্ন ওইগুলো মাথায় রাখা উচিত, পড়া উচিত। তারপরে বলছে ব্যতিচার এক ধরনের প্রতিসরণ, সমবর্তন, অপবর্তন, উপরিপাতন। ব্যতিচারের আরেক নাম উপরিপাতন। তারপরে বলছে ব্যতিচারের ক্ষেত্রে বহুপদী, মানে কোনটা সঠিক বা কোনটা ভুল। ডোরাগুলোর প্রস্থ অসমান থাকে, উৎসদ্বয় সংকীর্ণ হবে, উৎসদ্বয়ের একটি অপরটি থেকে দূরবর্তী হবে। আপনি যখন ব্যতিচার করেন তখন একটু উজ্জ্বল থাকে এতটুক, এই ফাঁকা জায়গাটা অনুজ্জ্বল থাকে, তারপরে আবার সমান জায়গা উজ্জ্বল, আবার এতটুক ফাঁকা রেখে এইরকম, মানে অসমান হবে না, সমান হবে। তার মানে যেহেতু এই জায়গায় দুইটা করে অপশন, এইভাবে আপনারা বাছাই করবেন কোনটা বাদ দেওয়া যায় ওইটা বাদ দিবেন। তারপরে রাইট অ্যান্সার, যদি কনফিউশন হয় তাও রাইট অ্যান্সারটা বেছে আসতে পারবেন। তার মানে এখানে অপশন কি দুইটা করে আছে, তার মানে আমার দুইটাই উত্তর হবে। যেহেতু প্রথমটা বাদ, তার মানে 2 আর 3 উত্তর হবে। তারপরে প্রশ্ন হচ্ছে অপবর্তন গ্রেটিং আলোর প্রকৃতি নির্ণয় করতে পারে, নির্দিষ্ট দিকে আপতিত রশ্মিকে একত্রিত করতে পারে, তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করতে পারে, আলোর প্রকৃতি নির্ণয় করতে পারে। আপনি জানতে পারেন যে বেগুনি হবে, আকাশী হবে, লাল হবে, নীল হবে, হলুদ হবে, কোনটা হবে জানা যায়। তীব্র বর্ণালী এই যে বর্ণালী সৃষ্টি করার সময় লাল হবে, নীল হবে, এটা হবে। আর আলোর প্রকৃতি কেমন, উজ্জ্বল, অনুজ্জ্বল, এইটা বোঝা যায়। তার মানে অপবর্তন গ্রেটিং দিয়ে দুইটা কাজ করে, যে আলোর প্রকৃতি নির্ণয় করতে পারে আর তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করতে পারে। ওই অধ্যায়টা শেষ। এখন একটি নতুন অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে। ধরেন আপনি একটা চলন্ত জায়গায় আছেন, হ্যাঁ, আপনি চলন্ত জায়গা থেকে পিছনে যাকিয়ে দেখুন, তাহলে মনে হবে পিছনে চলে যাচ্ছে, আপনি আগে চলে যাচ্ছেন। ওই রকম গতিশীল স্থির একটা কাঠামোতে যদি গতিশীল একটা কিছু ঘড়িকে রাখা হয়, ঘড়িটা অবশ্যই ধীরে চলবে। একদম জ্ঞানমূলক টাইপের প্রশ্ন এটা। তারপরে বলছে কম্পটিন ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়? কম্পটিন মানে কম্পন, কণা নিয়ে, কোয়ান্টাম তত্ত্বে। তারপরে বলছে ফোটনের ভরবেগ, এটা একদম সূত্র থেকে P = h/λ। তারপরে প্রশ্ন কোন রকেটের গতিশীল দৈর্ঘ্য ও স্থির দৈর্ঘ্যের অনুপাত 1:3। রকেটের বেগ কত? এই যে আমরা সূত্র কি জানি, L = L0√1 - v²/c²। এখানে L হচ্ছে চলমান অবস্থার দৈর্ঘ্য আর L0 হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। এখন বলে দেওয়া কি আছে, চলমান আর স্থিরের অনুপাত 1:3, মানে এই যে চলমান ভাগ স্থির দেই তাহলে হবে 1/3। এই যে এইখানে 1/3
আর এইখানে ভি হচ্ছে রকেটের বেগ যেটা আমরা বের করব, আর সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এইখানে যদি মানটা বসেই লাস্টে আসবে 2.83 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরের প্রশ্নটা হচ্ছে ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যের জন্য প্রযোজ্য নয়? এটি তাৎক্ষণিক ঘটনা, এটি নির্গমনের জন্য একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, বিভিন্ন ধাতুর জন্য ন্যূনতম কম্পাঙ্ক একই থাকে, এর সর্বোচ্চ গতিশক্তি আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। উত্তর হবে সি, বিভিন্ন ধাতুর জন্য ন্যূনতম কম্পাঙ্ক একই থাকে। এইটা প্রায় মুখস্থ টাইপ, জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তারপরে বলছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ হয় যখন ফোটনের বিক্ষিপ্ত কোণ 180 ডিগ্রি হয়। বুঝছে 180 ডিগ্রি মানে কি? যে পুরোটা যখন তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ হয় তখন বিক্ষিপ্ত কোণটা কি সরল রেখা আকারে বিক্ষিপ্ত হইতে থাকে, তখন এই বিক্ষিপ্ত কোণের মান 180 ডিগ্রি। তারপরে বলছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আমি শর্টকাটে লিখছি, হাত ব্যথা হয়ে গেছিল তো এই জন্য এটা শর্টকাটে লিখছি। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সরি এটা ল্যামডা না, এটা এক্স, সরি এটা এক্স রশ্মির আবিষ্কারককে। এক্স রশ্মি আবিষ্কার করেন রঞ্জন, বেবি ইন্ডিয়ান হবে, ইন্ডিয়ান নাম, মানে এক্স রশ্মির আবিষ্কারক রঞ্জন। এটা ঢাকা বোর্ডে আসছিল কত সালে জানি। তারপরে বলছে দ্য ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ কোনটি? ল্যামডা = h/p, একদম মুখস্থ টাইপ। তারপরে বলছে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5800 অ্যাংস্ট্রম, এইটাও মুখস্থ। তারপরে স্থির অবস্থায় m ভরের বস্তু আলোর বেগে চললে এর ভর কত হবে? এর ভর অসীম হবে, ইনফিনিটি হবে। তারপরে বলছে ফোটন, এই যে এইখানে ল্যামডা এইটা তরঙ্গ দৈর্ঘ্যের মান, আমি এটা যেটা প্রকাশ করে প্রতীক চিহ্ন ওইটা দিয়ে লিখছি, অনেক কিছু লিখছি তো হাত ব্যথা হয়ে গেছে এর জন্য, ওইখানে আমি ভুল বলছিলাম। এইটা ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ফোটনের ল্যামডা = 6330 অ্যাংস্ট্রম হলে শক্তি কত? যে আমরা সূত্রটা কি জানি, E = hf = hc/λ। এখানে ল্যামডার মান আলোর বেগের মান বসাইলে শক্তির মান এসে পড়বে। তারপরে বলছে 1 AMU, এটা সমান কত? 1 AMU = 934 MeV। এইটা মুখস্থ টাইপের প্রশ্ন। আপনারা যখন সিকিউ অ্যান্সার করবেন তখন ঘর ক্ষেত্রে এই যে ধরেন আপনার অ্যান্সার আসলো 100, এখন এইটার একটা তো একক আছে, এককটা লিখবেন। আপনি যদি এককটা না লিখেন টিচাররা চাইলে এখানে আপনার 1 মার্ক কাটতে পারে, তাদের অধিকার আছে। সুতরাং এই জিনিসটাতে খেয়াল রাখবেন, আপনার এককটা ঠিক রাখবেন। তার মানে 1 AMU = 934 MeV। তারপরের প্রশ্নটা হচ্ছে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? মাইকেলসন মালি, হ্যাঁ মাইকেলসন মালি। এখন এইটা দেখেন, আপনি ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ, যারা আপনার ধরেন একটু ব্যাক বেঞ্চার টাইপের বা এভারেজ স্টুডেন্ট, ওরা জীবন এটার নামও শুনে নেই, মানে যেইটা অদ্ভুত প্রশ্ন ওইটার উত্তর অদ্ভুতই হবে। তারপরের প্রশ্ন হচ্ছে 1 eV = what? 1 eV = 1.6 × 10⁻⁻19 জুল। এই অধ্যায় শেষ। এখন একটা নতুন অধ্যায়, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এইটা আপনার অনেক ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা অনেক কঠিনও বলা যায়। তারপরে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটি? সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি আলফা। তারপরে বলছে কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি? অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক T½ মানে অর্ধায়ু = 0.693 টাউ। তারপরে বলছে কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রে শক্তি উৎপন্ন হয়? ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে নক্ষত্রে শক্তি উৎপন্ন হয়।
তারপরে বলছে এক খণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 হয়। অবক্ষয় ধ্রুবক কি? এই যে অবক্ষয় পরমাণুর সংখ্যা n0, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মাইনাস λ/t, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইগুলো সবগুলা মান বসানোর পর দেখবেন উত্তর আসছে 3.2 × 10⁻³ হ্যাঁ, এইখানে হচ্ছে অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে অর্ধায়ু বাড়লে গড় আয়ু বাড়বে, গড় আয়ু কমলে অর্ধায়ু কমবে। তারপরে প্রশ্নটা হচ্ছে 2 20 = ওয়াট। এটাও আপনার একদম মুখস্থ টাইপ কোয়েশ্চেন। 2 20 = 7.4 × 10⁻10 DK/সেকেন্ড। আমি একটাতে লিখছি, সবগুলোতে লিখিনি, সবগুলোতে সেম হবে একক, DK/সেকেন্ড। 2 20 = 7.4 × 10⁻10 DK/সেকেন্ড। তারপরে বলছে সোডিয়াম নিউক্লিয়ন কয়টা আছে, সোডিয়ামে নিউক্লিয়ন কয়টা আছে? এটার উত্তর হবে 23। অনেকেই কনফিউশনে পড়ে যাবেন যে নিউক্লিয়ন নিউটন এক কিনা। না, নিউক্লিয়ন মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যার আরেক নামই নিউক্লিয়ন সংখ্যা, উপরেরটা। নিউটন প্রোটন বললে 11-12 হইতো। তারপরে প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? ভূমি স্তরের শক্তি -13.6 eV। তারপরে বলছে রেডিয়ামের গড় আয়ু ও অর্ধায়ুর অনুপাত, গড় আয়ু অর্ধায়ুর অনুপাত 1.44। ওই অধ্যায়টা আমাদের শেষ। এখন শেষ অধ্যায়টা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এইখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 25-এর বাইনারি কত? এখন 25টা আছে কি ডেসিমেলে। এখন বাইনারি বের করলে আমরা প্রথমে কি করি, এই 1টাকে 1 ধরি, এই 0টাকে 2, এই 0টাকে 4, তারপরে 8, তারপরে 16, এইভাবে ডাবল করতে করতে যাই। তো ওই রকমভাবে যদি আমরা করি, এখন এই বি নাম্বারটাতে যদি যাই, তখন 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। 8 আর 16 যোগ করলে 24, 24 আর 1 যোগ করলে 25, মানে উত্তর হবে ভি। তারপরে বলছে সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট যদি বলে যে সাধারণ গেট কোনটা, তাহলে হবে অ্যান্ড, অর, নট এগুলা। আর যদি বলে সার্বজনীন গেট, তাহলে হবে ন্যান্ড গেট, মানে নট যোগ অ্যান্ড গেট, মানে দুইটা গেট। যদি বলে যৌগিক গেট তাহলে হবে ন্যান্ড গেট, নর গেট। আর যদি বলে মৌলিক গেট তাহলে হবে অ্যান্ড, অর, নট, মানে অ্যান্সার হবে বি। তারপরে বলছে কোনটি ডিজিটাল সিগন্যাল নির্দেশ করে? এই যে ডিজিটাল সিগন্যাল ব্লক আকারে নির্দেশ করে। এই জন্য ডিজিটাল সিগন্যালের গ্রাফ হচ্ছে এরকম ব্লক। আপনারা দেখবেন যে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা সম্পর্কের একটা গ্রাফ দেওয়া থাকে। ওই রকম কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট এইবারের জন্য। গতবারও একটা হয়তো আসছিল, তো এইবারের জন্য এরকম গ্রাফ টাইপের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কোনটার সম্পর্ক কীরকম এবং গ্রাফ করলে কীরকম হয়, ওই সম্পর্কটা ইম্পর্টেন্ট। তারপরে বলছে নিচের কোনটি অন্তরক? অন্তরক হচ্ছে আপনার সিরামিক হচ্ছে অন্তরকের কাজ করে। তারপরে বলছে সাধারণত জাংশন ডায়োড কি হিসেবে কাজ করে? জাংশন ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে। এটা আপনার এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এমসিকিউ এর জন্য একটা ট্রিক্স শিখাই দিচ্ছি, যে যদি নট হয়, নট হলে যদি চিত্র দেওয়া থাকে তাহলে মনে রাখবেন নট মানে গোল, আর নটে ইনপুট একটা থাকে। যদি ইনপুট 0 হয় আউটপুট হবে 1, যদি ইনপুট 1 হয় আউটপুট হবে 0। অর গেটটা যোগ হিসেবে কাজ করে। অর গেটটা হয় এই যে এমন, ওইখানে আমার আঁকাটা একটু ভুল হয়েছে, এইরকম পানের মতো হয় অর গেট। অর গেটটা কি যোগ হিসেবে কাজ করে। অর গেট আর অ্যান্ড গেটে দুইটা করে ইনপুট লাগে। যদি ইনপুট দুইটা 0 হয় আউটপুট 1 হবে, ইনপুট দুইটা 1 0 হলে আউটপুট 1 হবে, ইনপুট দুইটা 1 1 হলে আউটপুট 1 হবে, ইনপুট দুইটা 0 1 হইলেও আউটপুট 1 হবে। মানে ইনপুটের যে কোনো একটাতে 1 থাকলে আউটপুট 1 হবে। কিন্তু অ্যান্ড গেটটা কাজ করে গুণের মতো। গুণ করলে যেমন দেখেন যে একটাতে 0 থাকলে সবগুলো 0,
একটাতে সবগুলোতে 1 থাকলে আউটপুটও 1। ওই রকম অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি আপনার 0 1 থাকে তাহলেও 0, 1 0 থাকলে তাহলেও 0, আর যদি বলেন আপনার 0 0 তাহলেও 0। শুধু যদি দুইটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে। আর অ্যান্ড চিত্র দিয়ে চিত্র দিয়ে যদি চিহ্নিত করে এমসিকিউতে, ধরেন আপনার বলল যে এই যে দুইটা ইনপুট আপনার দিলাম, এখন আমি একটা গেট দিলাম, মৌলিক গেট। এখন এইখানে আমার আসলো ওয়াই, হ্যাঁ ওয়াই আসলো। এইটাকে যদি আমি আবার বার করি তাহলে আমার উত্তর কি আসবে? কারণ আপনার ইনপুটে দিয়ে দিল 1 1, তাহলে এই যে আপনার 1 1, তাহলে আপনার এই ওয়াইটা আসবে কি 1, যেহেতু দুইটা 1 আছে আর এন্ড গেট গুণের মতো কাজ করে 1 1। আর বার দেওয়া মানে কি? বার দেওয়া মানে হচ্ছে নট গেটের মতো উল্টায়া দেওয়া, মানে 1 থাকলে 0, 0 থাকলে 1। আশা করি বুঝতে পারছেন। এটা আপনাদের, আমি যখন এইচএসে দিছি তো আমি ওইবার বাসা থেকে প্ল্যান করে গেছিলাম যে আমি এটা অ্যান্সার করব না, কিন্তু এক্সাম হলে যেয়ে দেখি গ ঘ এত সহজ আসছে, মানে জাস্ট সত্যক সারণী চাইছে। এইটা মানে যারা আইসিটিটা একটু ভালো করে পড়ছে, সংখ্যা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা আছে, ওরা যদি এইখান থেকে সিকিউ আসে একটা, ওরা একদম 10-এ 10। মানে এটা হচ্ছে এমন, কাটার কোনো ওয়ে নেই। যদি সত্যক সারণী আসে, আপনি 3টা কলাম 4টা সারি করে দিলেই আপনার 3-এ 3 মার্ক পেয়ে যাবেন, 4-এ 4 পেয়ে যাবেন, একটু প্রমাণ করলেই 4-এ 4 পেয়ে যাবেন। মানে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে 10-এ 10 উঠানো সম্ভব। এই প্রিপারেশনটাও নিয়ে যাবেন, ইনশাল্লাহ উপকার হবে। আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার শেষ, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার। এটা যেহেতু সম্পূর্ণ একদম ফ্রি একটা সিরিজ, আপনি নিজেও উপকৃত হবেন, আপনার ফ্রেন্ডদেরও উপকৃত করবেন। আপনাদের ফ্রেন্ডদের মেনশন করবেন, শেয়ার দিয়ে জানাবেন আমাদের ক্লাসটা কেমন হয়, আমাদের কমেন্টে জানাবেন, আমাদের সবগুলো ভিডিওতে লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াবেন। তারপর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় আপনারা কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশনে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা অ্যাট দ্য এন্ড, যে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না, আমার দ্বারাও ভুল হয়। যদি কোনো কিছুতে, কোনো প্রশ্নে যদি কোনো কিছু ভুল বলে থাকি, কারো চোখে পড়ে, অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা ঠিক করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।